ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমি জানি না আপনি কতটুকু মঞ্জুরুল হকের কথা শুনতে পেরেছিলেন। তার বক্তব্য মূলত ছিল যে নিশ্চয়ই বেগম জিয়া দেশে ফিরেছেন, এটি দলের কর্মীদের জন্য একটা বড় বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির যে অবস্থান এই সরকার নিয়ে, তা গত কয়েক মাস ধরেই তার নেতা, বিভিন্ন পর্যায়ের নেতা থাকেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সবার মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে। তো খালেদা জিয়া ফিরে নতুন কোনো কিছু করতে পারবেন বলে তার কাছে মনে হয় না, মানে মঞ্জুরুল হক এমনটি বলছিলেন। আপনার কাছে কি মনে হয়? যে আমার তো মনে হয় খালেদা জিয়া নিজেই একটা শক্তি, তিনি তার উপস্থিতি দেশের রাজনীতির অনেক পরিবর্তন নিয়ে, শুধু উপস্থিতিটাই তার অনেক কিছু মিন করে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জি, ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশে ন্যাচারালি আগস্ট বিপ্লবের পর থেকে স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক শূন্যতা আমাদের এখানে চলছে। একটা টেকনোক্র্যাট গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, যেখানে ইন্ডাস্ট্রি প্রফেসর আছেন, এনজিও মালিকরা আছেন, রাজনীতিবিদ নাই, অর্থনীতিবিদ আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আছেন। কম্পোজিশনটা খুব ভালো, কিন্তু কোনো পলিটিক্যাল এলিমেন্ট নাই। এবং আমরা যতই রিফর্ম করতে চাই, যতই নতুন ভাবে চিন্তা করি, যদি শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু পলিটিক্স গিয়েই আটকায়, এবং শেষ পর্যন্ত দায়িত্বগুলো রাজনীতিবিদদেরই নিতে হয়। তারা সেটা নিতে পারেন না, ব্যর্থ হন বা হয়েছেন, এটা যেমন সত্য, আবার সকলেই স্বীকার করতে বাধ্য হবেন আজ হোক কাল হোক সামনে গিয়ে ব্যাপারটা রাজনীতিক টোটালি। এখন শেখ হাসিনা দেশের বাইরে, জিএম কাদের দেশে আছেন, খালেদা জিয়া দেশের বাইরে ছিলেন। দেশের পলিটিশিয়ান দেশ পরিচালনায় রাজনীতিবিদের ভূমিকা একদম ক্ষীয়মান হয়ে গিয়েছিল। বিএনপি জনসমর্থন কতটুকু আছে এটা তো অবশ্যই আপেক্ষিক বিষয়, কেউ ফার্মলি বলতে পারবে না। তবে বিএনপি এই মুহূর্তে মাঠে সবচেয়ে বড় দল, যে দলগুলো আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে বা ছাড়া অন্য কেউ বিএনপির সাথে কম্পিট করতে পারবে এতটা বড় দল হওয়ার সুযোগ কারো আছে বলে আমার মনে হয় না। নতুন যে দলগুলো হচ্ছে তারা আসলে অতীতের কোনো দলেরই বিভিন্ন ফরম্যাট, কোন কোন দলের নতুন করে সেখানে আহার বিপুল একটা ভাসমান ভোট আছে, এটা সত্য। বিপুল এই ভাসমান ভোটটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং ভাসমান ভোটটাই বিএনপি পায় বেশিরভাগ ক্ষেত্রে। তো খালেদা জিয়ার আগমনে যেটা হয়েছে, আমি যেটা দেখলাম, ব্যাপক লোক আগমন হয়েছে। লোক আগমন করার কোনো ব্যাপার না, যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসেছিলেন তখনও বিপুল লোক আসছিল, বিপুল লোক। কিন্তু সরকারি যে প্রোটোকল তাকে দেওয়া হয়েছে, তার যে সিকিউরিটি দেখানো হয়েছে, যতগুলো সিকিউরিটি ফোর্সের গাড়ি গেছে, এবং সামনে যে আমরা দেখলাম জেট ফোর্স অনেক কিছু, মোটরসাইকেল গেল, তার মানে সরকারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে রাজনীতিবিদ হিসাবে। সেনাবাহিনীর অংশগ্রহণ, সেনাবাহিনীর সদস্য পর্যন্ত সব মিলিয়ে ক্ষমতার ভবিতব্য কেন্দ্রবিন্দু হিসাবে সকলেই তাকে ওয়েলকাম করছে। এবং সকলেই জানে যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের বিশাল কিছু উন্নয়ন হবে, এমনটা কিন্তু কেউ আশা করে না। তবে বিএনপিকে মনে রাখতে হবে 2001 থেকে 2006 তাদের ভুলগুলো কি কি ছিল। 21শে আগস্ট গ্রেনেড হত্যা হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে রায় দিয়ে ইয়াজউদ্দিন সাহেবের প্রেসিডেন্ট টেক ওভারটাকে বন্ধ করা হয়েছে, ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছে, 2 বছর বিচারপতির বয়স বাড়ানো হয়েছে, 111 হয়েছে, এবং 16 থেকে 17 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে, এবং নির্যাতিত হয়েছে তীব্রভাবে, তীব্রভাবে নির্যাতিত হতে হয়েছে। বিএনপি সামনে একটা কাদামাটির দেশ পেতে যাচ্ছে। এই কাদামাটির দেশটাকে বিএনপি কিভাবে পরিচালনা করতে চায় সে বিষয়ে অবশ্যই বিএনপিকে অতীত অভিজ্ঞতা থেকে সুনির্দিষ্টভাবে সামনে তাকিয়ে থাকতে হবে। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যদি আওয়ামী লীগের লোককে জিজ্ঞেস করা হয় আপনি কি জামাত চান না বিএনপি চান, তারা ন্যাচারালি বলবে আমরা বিএনপি চাই। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি ইউনূস চান না খালেদা জিয়া চান, তারা ন্যাচারালি বলবে খালেদা জিয়া চাই। রাজনীতির অঙ্ক কি জটিল! যাকে 2 বছর জেলে রেখেছেন, 7 দিন রেখেছেন ডিভিশন ছাড়া, খালেদা বেগম জিয়া তার প্রথম 7 দিন প্রিজনে ছিলেন তক্তার উপরে, তোষক ছিল না, আবার তাকেই আওয়ামী লীগের মনে করতেছে প্রেফারেবল। এই যে মনে করতেছে, কারণ তারা রাজনৈতিক দল। বাকি শক্তিগুলো কিন্তু বিএনপির অর্থে আক্ষরিক রাজনৈতিক দল না। এনসিপি এখনো রাজনৈতিক শক্তি হতে পারেনি। পলিটিক্যাল দল হওয়া, পলিটিক্স করা, পলিটিক্যাল ম্যাচুরিটি, এটা এটা অনেক সময়ের বিষয়। বিপ্লব করা সহজ,
বিপ্লবী হওয়া কিন্তু সহজ না। সফল বিপ্লব করা সহজ, কিন্তু সফল বিপ্লবী তার মানে তা না। এই কারণেই বিএনপির প্রতি সকলের একটা আস্থা আসতে পারে। এখন নির্বাচন না সংস্কার, এটা আপনি একটা বিষয় রেখেছেন তো, আমি মনে করি এটা বিএনপির উপর নির্ভর করবে। বিএনপি যদি হুঙ্কার দেয় আজকে 3 মাসের মধ্যে ইলেকশন হবে, বিএনপি হুঙ্কারটা দিচ্ছে না কয়েকটা কারণে। প্রথম, ন্যাচারালি তারা চাচ্ছে না এমন কিছু করতে যেটা আওয়ামী লীগকে অনেক বেশি অযাচিত সুযোগ করে দেবে এবং তাদের নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, এমন কিছু সে করতে যাচ্ছে না। দুই, তিনি হুঙ্কার দিল নির্বাচনের জন্য, নির্বাচন হলো না, পট পরিবর্তন হয়ে গেল। সেই পট পরিবর্তন হলে সেই পট পরিবর্তনের সরকার আবার একটা 2 বছর সময় থাকতে পারে। এই 2 বছর সেই সরকার কি বিএনপির পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে? বিএনপি আরেকটা লেয়ার বাড়াতে চাচ্ছে না লজিক্যালি, কিন্তু যেটা মঞ্জুরুল ভাই বললেন যে বিএনপির শক্তি কম, বিএনপির কর্মী সংখ্যা আদর্শিক দিক থেকে কম হতে পারে, বাট কাঠামোগত দিক থেকে তাদের ওয়ার্ড কমিটি আছে, ওয়ার্ডে ওয়ার্ডে লোক আছে, এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের সবকিছুই আছে, 17 বছরের গ্যাপ আছে। যে কারণে বিএনপি যেটা চাচ্ছে সেটাই হয়েছে। বিএনপি বলেছে রাষ্ট্রপতির বিষয়ে কথা বলা যাবে না, রাষ্ট্রপতি কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। সেনাপ্রধানের বিষয়েও বিএনপি আমরা দেখেছি কোনো সমর্থন জানায়নি সেনাপ্রধানের বিরুদ্ধে যখন স্টেপ নেওয়া হলো বা কথাবার্তা, সেনাপ্রধানও বহাল তবিয়তে আছেন। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে বিএনপি অবস্থান নিয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র থাকা অবস্থায় আরেকটা ঘোষণাপত্র দরকার নেই। অর্থাৎ জাতীয় স্বার্থের বড় বড় বিষয়গুলোতে বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে, আমি বলবো বিএনপি দেশ রক্ষা করেছে এই পদক্ষেপগুলোর মাধ্যমে। এখন সামনের দিনে কি ঘটবে, আমি তো মনে করি বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে এবং যত দ্রুত হবে তত দেশ একটা সংকট থেকে বাঁচবে। কারণ নির্বাচন না হলে নির্বাচন পূর্ববর্তী সংকটগুলো বাড়বে। যেমন এই যে করিডোর নিয়ে অনেক আলাপ হচ্ছে, একটা থিওরি দাঁড়িয়ে গেছে যে করিডোর দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে, করিডোর দিয়ে নির্বাচন না দিয়ে এই সরকার 10 বছর থাকবে। এটা অবশ্যই জাস্টিফায়েবল কোনো থিওরি না, কিন্তু একটা সেগমেন্ট অফ মানুষ এটা বিলিভ করা শুরু করে দিয়েছে। এখন যদি ইলেকশন দেরি হয় তাহলে মানুষ মনেই করবে যে এই ইলেকশনটা পিছানো হচ্ছে দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় থাকার জন্য। নাও আমি শেষ করে দিচ্ছি, পলিটিক্সে তো সত্য মিথ্যাটা যাচাই অনেক পরে, ন্যারেটিভস যখন তৈরি হয়ে যায়, এই ন্যারেটিভস থেকে এই সরকার সরে আসবে কিভাবে, এই ন্যারেটিভস থেকে সরকার কিভাবে রক্ষা করবে নিজেদেরকে, এই ন্যারেটিভস তো ইথারে ভাসছে। যদি করিডোরটা আলোচনা না করে সকলের সম্মতি ছাড়া দেয়া হয় তাহলে বাংলাদেশ একটা পক্ষ নিয়ে নিল। আমি যদি আক্ষরিক অর্থে বলি যে করিডোরটা দেয়া হচ্ছে আরাকান নিয়ন্ত্রিত ভূখণ্ডের ইন্টারনাল রিফিউজিদের জন্য, তো সেই আরাকান ভূখণ্ডের মধ্যে সাপ্লাই চেন বন্ধ করে দিয়েছে মায়ানমার জান্তা সরকার। মায়ানমার জান্তা সরকার সাপ্লাই চেন বন্ধ করেছে কেন? যেন আরাকানরা কম্প্রোমাইজ করে অথবা জায়গা ছেড়ে দেয় অথবা হেরে যায়। যখন আমরা সাপ্লাই চেন এখান থেকে দেব তখন আরাকানরা বলিয়ান হবে, জোশিয়ান হবে, তারা মায়ানমার জান্তা আর্মির সাথে যুদ্ধ করবে, যেটা মায়ানমার জান্তা আর্মি এবং হয়তোবা চায়নাকে নাকচ করবে। কারণ মায়ানমার জান্তা আর্মি যদি আমাদের সাথে কনসেন্ট না দেয় করিডোরে, তাহলে এই করিডোরটা আমরা করলে আমরা মায়ানমার জান্তা আর্মির শত্রু হব, তারাই আমাদের অ্যাটাক করতে পারে, তাদের প্লেনও আছে, তাদের নিজ আছে। এটা একটা অপশন। আরেকটা হতে পারে মায়ানমার আর্মি এবং আরাকান দুজনেই রাজি হলো যে ঠিক আছে হিউম্যানিটেরিয়ান কারণে তুমি প্যাসেজ দিয়ে দাও, যেটা হাইলি আনলাইক। যদি সেটা হয় সেই ক্ষেত্রে করিডোরটা কনসিডার করা যেতে পারে। এছাড়া করিডোর দেয়া মানেই আমি একটা পক্ষ নিচ্ছি এবং একটা যুদ্ধকে ইনভাইট করছি, এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয় কথা, দেখুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে $30 বিলিয়ন দিয়েছে আমেরিকা, 30 বিলিয়ন। আমাদেরকে $3 বিলিয়ন দিলে আমাদের রোহিঙ্গাদের নিয়ে যত সমস্যাই থাকুক আমরা নিজেরাই ইন্টারনালি কন্ট্রোল করে ফেলতে পারবো। আরো 50,000 রোহিঙ্গা আসলে কোনো অসুবিধা নাই। জাতিসংঘের মহাসচিব আসলেন, এসে বললেন টাকা কম দেওয়া হবে, টাকা কম দিচ্ছে, রোহিঙ্গা আরো 1.5 লক্ষ আসছে, আবার করিডোর চাচ্ছে আমাদের কাছে। মানে আমরা কতটুকু লেভারেজ দেবো তার একটা সীমাবদ্ধতা তো আছে। নিজের এটুকু রাষ্ট্র আমাদের, একটা ইট মারলেও কারো না কারো গায়ে পড়বে। এই ধরনের সিদ্ধান্ত কখনোই এই ধরনের গভর্নমেন্টের নেওয়া উচিত না। যদি এই সিদ্ধান্ত সঠিকও হয়ে থাকে তাও অনির্বাচিত সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না, কারণ এর মাধ্যমে অসংখ্য ন্যারেটিভ তৈরি হয়ে যাবে, আপনি ন্যারেটিভসের দরজা বন্ধ করতে পারবেন না। দ্বিতীয় যেটি আপনি বলেছেন, অবশ্যই ডক্টর ইউনূস স্যার আইকনিক ফিগার, তার ইন্টারন্যাশনাল কানেকশন, নেক্সাস, ক্রেডিবিলিটি অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
কিন্তু ওনাকে তো একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার করতে হবে। সেটা 3 মাস পরে হোক, 9 মাস পরে হোক, 9 বছর পরে হোক। একটা রাজনৈতিক দলের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার নিয়ে চিন্তা করে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি। আপনি দেখুন দেখুন আপনি এখন বলতেছেন নির্বাচন তো একটা দিতেই হবে, একটা পিসফুল ট্রানজিশন করতে হবে। আমরা গতকাল দেখলাম যে ইউর যে বাংলাদেশের যে প্রধান দায়িত্বে রয়েছেন মিলার, তিনি বলছেন যে না, আগে সংস্কার, নির্বাচন, মানে তারা আর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ নাই। এতদিন এত বছর তারা নির্বাচন নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র করতে করতে একদম গলা শুকিয়ে ফেলেছে, রাইট? তো কিন্তু এখন কালকে আকস্মিকভাবে শুনলাম ইউ থেকে বলা হচ্ছে যে আগে সংস্কার সংস্কার করা জরুরি, নির্বাচনে ফিরতে চায় না। কেন? ঠিক এভাবে বলেনি, তারা বলেছে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াহুড়া বা তাদের কোনো চাপ নাই। তারা এই ভাষায় আর কিভাবে বলবে? দাঁড়ান তারা ডিসকমফোর্টেবল না। পাটোয়ারি সাহেব, আপনি আমাকে বলেন যে একজন কূটনীতিক আয়ের চেয়ে আর কিভাবে স্পষ্ট করে বলবে? তাদের তাড়াহুড়া নাই, অথচ 15 বছর তারা তারা দিয়ে এসেছে, এখন তাদের হঠাৎ তারা কোথায় চলে গেল ভাই? 15 বছর তারা দিয়েছে এমনটা না। আপনার মনে থাকবে, আপনি তখন বাংলাদেশের খুব প্রতিষ্ঠা একজন সাংবাদিক ও অ্যাঙ্কর। 18 ইলেকশনের পরে সারপ্রাইজিংলি ওয়ার্ল্ড কমিউনিটির রিয়াকশন ছিল খুব কোয়াইট। আপনার মনে পড়বে 18, 19, 20 জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ওই ভোট নিয়ে কিচ্ছু বলেনি। 21 সাল থেকে বলা শুরু হলো, 23 সালে এটা খুবই জোরে সোরে বললো। আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু 18 ইলেকশনের আগে আগে বিপুল পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল এবং তাদেরকে শেখ হাসিনা হোস্ট করেছিল, মানে বাংলাদেশ হোস্ট করেছিল, একটা গ্লোবাল প্রবলেমকে বাংলাদেশ নিজের বুকে পেতে নিয়েছে। এই জন্য কে গভর্নমেন্ট আসলো না আসলো এটা নিয়ে তারা তখন কনসার্ন ছিল না। ঠিক করিডোরের সাথে কথার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির কথাটা মিলে যাচ্ছে, যে করিডোর যদি বাংলাদেশ দিয়ে দেয়, একটা রিজনাল ক্রাইসিস নিজের বুকের উপর পেতে দেয়, তাহলে থাকুক না যে কোনো গভর্নমেন্ট, তাতে কি যায় আসে, ইউরোপিয়ান ইউনিয়নে কি যায় আসে? এটা হচ্ছে ইস্যু। আরেকটা কথা আপনি বলেছেন, দেখুন আমি খুব দুঃখের সাথে মনে করি, দেশটা আমাদের, জনগণ আমাদের, মানুষ আমাদের, মাটি আমাদের, কিন্তু যুদ্ধটা করে ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়াতে যুদ্ধ করে না, পাকিস্তানে যুদ্ধ করে না, করে বাংলাদেশে। সেম ফর আমেরিকা। আমাদের এই 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 সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে। আমরা কোনো সুপার পাওয়ারের খেলার গুটি হতে চাই না। বাংলাদেশ কান্ট এফোর্ড ইট। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, তারপরে আপনার আমেরিকা। যে আমি শেষ করে দিচ্ছি, দেখুন জেলেনস্কি মানে ইয়াতে ইউক্রেনে এত সমৃদ্ধ একটা দেশ, সেখানে দুবার বিপ্লব করা হলো, থার্ড বিপ্লবে গিয়ে জেলেনস্কি আসলেন ক্ষমতায়। একজন টিভির কমেডি জোকার। জেলেনস্কির কোনো পলিটিক্যাল অভিজ্ঞতা নাই, কোনো পড়ালেখা নাই, কোনো রাজনৈতিক বিজ্ঞতা নাই, শুধুমাত্র কমেডিয়ান থেকে রাষ্ট্রপতি। এবং সে ন্যাটোর মেম্বারশিপ হওয়ার জন্য আগায় গেল, ন্যাটোর মেম্বারশিপের জন্য। এবং জনগণ তখন ন্যাটোর মেম্বারশিপের সাথে সমর্থন দিয়েছে। কিন্তু ন্যাটোর মেম্বারশিপের কারণেই আজকে রাশিয়ার এই অবস্থা, ইউক্রেনের এই অবস্থা। 45,000 সৈন্য মারা গেছে, 45,000। এখন তাদের সমস্ত মিনারেল মাইনগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা সেল করতে বাধ্য হচ্ছে বা লিজ দিতে বাধ্য হচ্ছে। এই করিডোর ওই ইউক্রেনের মানে ন্যাটোর মেম্বারশিপের মতো হতে পারে। এটা খুব জটিল ইস্যু। এখন শেষ কথা বলে দিচ্ছি, কারণ মনে থাকছে না। প্রথম হচ্ছে, অবশ্যই বিএনপি একাই সবকিছু না, কিন্তু জামাত, এনসিপি, বিএনপি ছাড়া কিছুই না ভোটের মাঠে। ওই যে বললাম, ভোট তো একদিন হবে, ভোট তো হবে, 6 মাস পরে হোক আর 6 বছর পরে হোক। তখন যদি জামাতের সাথে বিএনপির হস্টিলিটি থাকে, তখন যদি বিএনপির সাথে এনসিপির হস্টিলিটি থাকে, অল্প কিছু আসনে এরা নিজস্ব ভোটে জিততে পারবে। ভোটে জিততে বিএনপির ভোটটা লাগছে।